ভোরের সূর্যের রাঙা আলো মিলেমিশে কি সুন্দর দেখাচ্ছে। সুন্দর ঠিকই, তবুও কি যেন নেই। কি নেই রে? পদ্ম ফুল নেই। নীল সাহেবের পদ্ম না থাকলে মানায়? সত্যি নীল সাহেব বড় কৃপণ। তার বুকে কমলা ফোটে না, কুমুদও ফোটে না। সায়রে সোনার কমল ফুটেছিল, কেউ শোনেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। আর তারাঙা পাপড়ি গুলি কেউ ধরেনি, কেউ ধরেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। নীল সায়রে সোনার কমল ফুটেছিল, কেউ শোনেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। মেঘের দেশের রঙিন পরি মুগ্ধ হলো রূপে তারি। স্বর্ণ কমল বুকে ধরি উড়ে গেল, কেউ জানেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। নীল সায়রে সোনার কমল ফুটেছিল, কেউ শোনেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। আর তারা পাপড়ি গুলি কেউ ধরেনি, কেউ ধরেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। নীল সায়রে সোনার কমল ফুটেছিল, কেউ শোনেনি, কেউ শোনেনি, কেউ শোনেনি। ভাবছো রূপকথা, তাই না? রূপকথাই তো। নীল সায়রে আবার পদ্ম ফুটলো কবে নানা দাদু? তাও আবার সোনার পদ্ম, স্বর্ণ কমল। ফুটেছে গো, ফুটেছে। প্রত্যেক পূর্ণিমাতেই ফোটে সেই স্বর্ণ কমল। বিশ্বাস হচ্ছে না তো? না না না। বেশ, তাহলে আগামী পূর্ণিমায় সবাই মিলে দেখে এসো সেই স্বর্ণ কমল। কি বলছো নানা দাদু? সবকিছু যেন কেমন কেমন। তাহলে খুলেই বলি, তোমরা সব শুনবে তো? শুনবো শুনবো। তাহলে 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 চলো সবাই মিলে ওই নীল সাগরের টলটলে নীল জলের ধারটাতে গিয়ে বসি। চলো চলো। এই আলোর রাজ্যে সব থেকে সুন্দর জায়গা এই নীল সাগর। কিন্তু তোমরা ভাবো, এমন সুন্দর নীল সাগরে একটাও পদ্ম ফুল ফোটে না। তোমাদের মনের এই দুঃখ জানতে পেরে রাজ্যের নাম করা সব নাবিকদের ডেকে রাজা বললেন, তোমরা
তোমরা গোটা নীলসাগর তোল পার করে দেখো, কোথাও কি একটি কমলও নেই? আছে মহারাজ, আছে। আলো রাজ্যের একেবারে শেষ কোণে ছায়া রাজ্য, যেখান থেকে খুব কাছে নীলসাগরের ঠিক সেই জায়গায় আছে এক ছোট্ট পদ্মবন। প্রত্যেক পূর্ণিমায় সেখানে ফুটে ওঠে একটা সোনালি পদ্ম। বলো কি, সোনালী পদ্ম? শুধু কি সোনালি, আসলে তার পাপড়িগুলো পাকা সোনা দিয়ে তৈরি, আর তার উপর গোলাপি রঙের মিনে করা। অমন মিনের কাজ পৃথিবীর কোনো স্যাকরার পক্ষেই করা সম্ভব নয়। তা দেখাও তো সেই স্বর্ণকমল। কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে রইলে যে? মহারাজ, সোনার সে পদ্ম আসলে ধরা ছোঁয়ার বাইরে। আমারই রাজ্যের মধ্যে, অথচ ধরাছোঁয়ার বাইরে? ব্যাপারটা কি? আমরা সে স্বর্ণকমলকে কুড়ি থেকে ফুটতে দেখেছি, কিন্তু সম্পূর্ণ ফোটা অবস্থায় আর দেখতে পাইনি। সে আবার কি কথা? হ্যাঁ মহারাজ, পূর্ণিমার ভোরে সেই স্বর্ণকমল ফুটতে শুরু করে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেও বেড়ে ওঠে। মাঝরাত্রিরে যে সময় তার সব থেকে বেড়ে ওঠার কথা, সে সময় ছোঁ মেরে কে যেন সেই ফুল চুরি করে নিয়ে যায়। আর সে সময় চাঁদের আলো কেমন যেন ম্লান হয়ে যায়। তোমরা সেই চোরকে ধরলে না কেন? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ধরতে পারিনি মহারাজ, ধরতে পারিনি। নগরকোটাল, রাজ্যময় খবর করে দাও। শোনো শোনো শোনো, প্রত্যেক পূর্ণিমায় নীল সাগরে ফোটে সোনার এক পদ্ম ফুল, কিন্তু এক চোর সেই ফুল চুরি করে নিয়ে যায়। সেই ফুল চোরকে যে ধরে দিতে পারবে, তাকেই মহারাজ এই আলোর রাজ্যের রাজা করবে। এ ধরনের ঘোষণার কোনো মানে হয়? আমি বড় রাজকুমার, কোথায় রাজত্ব আমি পাবো তা না, কোথাকার এক উটকো লোক ফুলচোর ধরে রাজা হয়ে বসবে। কিন্তু এখন উপায়? একটাই উপায়, চোর ধরবার সুযোগ অন্য কাউকে দেব না, ওটা আমাকেই করতে হবে। মহারাজ, রাজ্যের এত বড় বিপদে আমারই তো এগিয়ে আসা উচিত। ফুলচোরকে ধরা তো আসলে আমারই কাজ। তুমি কি পারবে? আমি বড় রাজকুমার, আর আমি পারবো না? না না, কথাটা ওভাবে নিও না। আমি ভাবছি, আমার রাজ্যের নামকরা নাবিকরা যেখানে পারিনি, সেখানে। নাম করা নাবিকরা না পারলেও আমি পারবো। তবে হ্যাঁ, এ ব্যাপারে সবচেয়ে বড় ময়ূরপঙ্খী নৌকোটা আমার চাই। এছাড়া ইয়ার বন্ধুদের জন্য কিছু বাহারি নৌকো, গহনার নৌকো আর বজরাও লাগবে। ঠিক আছে, সবই তুমি পাবে। ফুলচোর ধরে পরিচয় দাও তোমার বাহাদুরির। আর হ্যাঁ, জর্দা রঙের ঘোড়াটাও আমার চাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বড় রাজকুমার আর ফেরে না। তখন
মেজ রাজকুমার ভাবল এই সুযোগে ফুলচোর ধরে সেই হবে রাজা। মহারাজ, অনুমতি দিন। দাদা যখন এতদিনেও ফুলচোরকে ধরতে পারলো না, তখন আমি একবার চেষ্টা করে দেখি। তোমার দাদা এখনো ফিরল না, এই অবস্থায় তোমাকে? দাদা পারলো না বলে আমিও পারবো না, এটা ভাবছেন কেন? আমি দাদার থেকে কম কিসে? তুমি তাহলে পারবে বলছো? প্রমাণ করে দেব যে ফুলচোরকে ধরার ক্ষমতা একমাত্র আমারই আছে। ঠিক আছে, তাহলে প্রস্তুত হও। এই ব্যাপারে দাদাকে যা যা দেয়া হয়েছিল সব আমার চাই। পাবে পাবে। আমার কিন্তু আবলুস রঙের ঘোড়াটা চাই। আলোর রাজ্যে শোকের ছায়া নেবে এলো। পর পর দুই রাজকুমার সেই যে গেল, আর তারা ফিরল না। বাকি ছিল ছোট রাজকুমার, সেও যেতে চাই, তবে অন্য উদ্দেশ্যে। আশীর্বাদ করুন, আমি যেন দাদাদের ফিরিয়ে আনতে পারি। তোমার দুই দাদা সেই যে ফুলচোর ধরতে গেল, আর ফিরল না। এখন তুমিই আমাদের একমাত্র সম্বল। না না, তোমাকে আমি যেতে দিতে পারি না। আপত্তি করবেন না, যত দেরি হবে ততই দাদাদের সন্ধান পাওয়া অসম্ভব হয়ে উঠবে। আচ্ছা, তুমি দাদাদের সন্ধানে যেতে চাইছো না ফুলচোরের সন্ধানে? দাদাদের সন্ধান পেতে গেলে ফুলচোরের খোঁজ করতে হবে ঠিকই, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য দাদাদের ফিরিয়ে আনা। বাহ বাহ বাহ, চমৎকার, কি দায়িত্ববোধ। তাহলে প্রস্তুত হও। লোক লস্কর নৌকো এখনো প্রচুর আছে, তোমার কোনো অসুবিধা হবে না। না না, ওসব আমার লাগবে না। চোর ধরতে গিয়ে ডাক পেটানো বুদ্ধিমানের কাজ নয়। গোপনে ফাঁদ পেতে চোর ধরতে হয়। তাই ডানার জন্য নেব দুধ সাদা ঘোড়াটা, আর জলের জন্য নেব মগদেশি সাম্পানটা। ওটা আমি নিজেই বাইব। সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে দুলে চলো রূপে উছলো রূপাতীতকে সরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে। কোনো ক্লেশ গ্লানি নাই, কোনো কালিমা নাই, নির্বাদে হেসে চলো অবাধ বাতাসে তাই। তুমি যে প্রাণী প্রিয়
তোমায় ভুলি কি করে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে জলে স্থলে আকাশে রূপ ছড়াই দিয়েছ তুষার লালিমা দিয়ে সবার মন ভরেছ তুমি যে ভাবাতে তো নাচো লীলা ভরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে তুলে চলো রূপে উছলো রূপাতীতকে সরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে স্বর্ণ কমল তুমি মানস সরোবরে রঙিন পরি আজ চলেছে কোথায় রঙিন পরি আজ চলেছে কোথায় সোনার কমল বুকে দিয়ে সে উড়েছে আকাশে বহু দূরে যায় রঙিন পরি আজ চলেছে কোথায় রঙিন পরি আজ চলেছে কোথায় রঙিন পরি আজ চলেছে কোথায় ছোট রাজকুমার না? কে? ও রাধা দাদু। ভাবছো পরি তো স্বর্ণ কমল নিয়ে আকাশে উড়ে গেল, এখন পরি ধরতে আকাশে উড়বে কিভাবে, তাই না? ঠিক বলেছ। কি করে জানলে তুমি? বড় আর মেজ ওই দুই রাজকুমারকেও ওই একইভাবে ভাবতে দেখেছি। তুমি দেখেছো দাদাদের? তারা কোথায়? তারা তারা এখন কিম্ভূত দানবের কারাগারে বন্দী। কিম্ভূত দানব? কোথায় সে? অদ্ভুত রাজ্যে। সে হলো অদ্ভুত রাজ্যের রাজা। ওই যে দেখছো সোনার গম্বুজ ওয়ালা বাড়ি, ওটাই কিম্ভূত দানবের প্রাসাদ। ওখানেই তোমার দাদারা আছে, আর আছে পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া? হ্যাঁ গো হ্যাঁ, পক্ষীরাজ ঘোড়া।
তোমার ডাঙার ঘোড়া তো আর আকাশে উড়বে না। জলে যেমন দরকার ছিল নৌকোর, আকাশে তেমনি দরকার পক্ষীরাজ ঘোড়া। ওটা পেলে তবেই পরি ধরতে পারবে, আর ওটা পেতে গেলে তোমার ঘোড়া ছুটিয়ে দিতে হবে ওই প্রাসাদের দিকে। নমস্কার। তুমি কি কোনো অসুবিধায় পড়েছো? বলো, আমি তোমার কি কাজে লাগতে পারি? আরে, তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। আগে কিছু খেয়ে না। এই না, আগে এটা খেয়ে না। এই দুধটুকুও খেয়ে নাও। আহ, বাঁচালে রাজকুমার। মানুষকে ভালোবাসার মন ভগবান তোমায় দিয়েছেন, তাই ভগবান তোমার হাত দিয়ে পাঠালেন আমার খাবার। এর আগে দুবার দুজন রাজকুমার ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিল। তারা আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। রাজকুমার, তুমি সত্যি আমায় ভালোবাসো। গরিবের দেওয়া এই ধানের শীষটা কাছে রাখো। যদি কখনো আমাকে ডাকতে চাও, এই ধানের শীষটা মাটিতে আছড়ে ফেললেই আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। নমস্কার। ইস, এই কাঠফাটা রোদে তেষ্টায় তোমার মুখটা শুকিয়ে গেছে। আগে জল খেয়ে নাও, তারপর শুনবো তোমার কথা। আহ, বাঁচলুম। এর আগেও এই দিক দিয়ে দুবার দুজন রাজকুমার ঘোড়া ছুটিয়ে গিয়েছিল। তেষ্টায় তখন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু ছোট লোকদের জল খাওয়ালে ইজ্জত যাবে মনে করে তারা আর আমার দিকে ফিরেও তাকালো না। তোমার কথা কখনো ভুলবো না। ছোট লোকদের উপহার এই গমের শীষটা তোমার কাছে রাখো। যদি কখনো আমাকে ডাকার দরকার হয়, এই গমের শীষটাকে মাটিতে আছড়ে ফেললেই আমি সঙ্গে সঙ্গে হাজির হব। দাও, তোমার চিঠিটা পড়ে দিই। শ্রীচরণেশু বাবা, পত্রের প্রথমেই জানাই আমার প্রণাম। শুনে তুমি নিশ্চয়ই আনন্দিত হবে, আমি চাকরি পেয়েছি। খুব শিগগির প্রথম মাইনের টাকাটা পাঠাবো। ইতি তোমার স্নেহের খোকন।
বড় সুখবর দিলে রাজকুমার, বড় সুখবর দিলে। এই জবের শীষটা কাছে রাখো। যদি কখনো এই মূর্খ মানুষটাকে দরকার পড়ে, তখন এই শীষটা মাটিতে আছড়ে ফেলে দিলেই আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। ইস, বিনা চিকিৎসায় কি কষ্টটাই না পাচ্ছ। আমি যদি না দেখতে পেতাম, আমায় তো ডাকতে হয়। এর আগেও তোমারই মতো দুজন জর্দা রঙের আর আবলুস রঙের ঘোড়া ছুটিয়ে গিয়েছিল ক্ষতে প্রলেপ দেবার জন্যে। তাদের কত ডাকাডাকি করেছি, কিন্তু কুষ্ঠরোগীর সেবা কি কেউ করতে চায়? তারা অন্যদিকে মুখ ফিরিয়ে চলে গেল। তুমিও সেই রকম করবে ভেবে আর ডাকিনি, কিন্তু না ডাকতেই তুমি এলে। এ ভুট্টাটাকে রাখো, যদি কখনো আমায় তোমার দরকার হয়, এই ভুট্টাটাকে মাটিতে আছড়ে ফেলো। চলো, তোমায় কুষ্ঠ হাসপাতালে ভর্তি করে দিই। একটু কষ্ট করে আমার সঙ্গে ওই ঘোড়াটার পিঠে চড়তে হবে। না, তার আর দরকার হবে না। তোমার সেবা পরায়ণতায় আমরা মুগ্ধ। তুমি আর দেরি করো না, ওই প্রাসাদে গিয়ে মুখোমুখি হও কিম্ভূত দানবের। অদ্ভুত রাজ্যের সম্রাট শশাগরা ধরিত্রী অধীশ্বর সর্বশক্তিমান কিম্ভূত দানব রাজ দরবারে আসছে। সাবধান, সাবধান। গোয়েন্দা প্রধানকে দেখছি না, সে কোথায়? হাজির হুজুর। বলি ও হে, এক নব্য যুবক নাকি সাক্ষাৎ প্রার্থী? তার পরিচয় সম্পর্কে একটু খোঁজ খবর নাও তো। পরিচয় পেয়ে গেছি মহারাজ। পেয়ে গেছো? এত তাড়াতাড়ি পেলে কি করে? আপনার সুরক্ষার জন্য সমস্ত দিকেই তো আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হয়, বিশেষত ওই বিদেশিদের উপর। আরে এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। এ তো আমার কর্তব্য মহারাজ। বেশ বেশ, তার পরিচয়টা কি? এই নব্য যুবকটি হচ্ছেন আলোর রাজ্যের ছোট রাজকুমার, কিন্তু বড় আর মেজ রাজকুমার থেকে স্বভাব চরিত্রে সম্পূর্ণ অন্যরকম। পথে আস্তে আস্তে ইনি ক্ষুধার্তকে দিয়েছেন খাদ্য, তৃষ্ণার্তকে জল, নিরক্ষরকে অক্ষর জ্ঞান, আর